আলাদা ব্লকের দাবি আগেই জানিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। আর এবার সংসদের তৃণমূলের বিদ্রোহীদের জন্য আলাদা ব্লকের অনুমতি দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। আগেই আলাদা ব্লকের দাবি জানিয়েছিলেন তারা। 20 সাংসদের আলাদা বসার আবেদন গ্রহণ স্পিকারের। কতটা তাৎপর্যপূর্ণ? আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, প্রথম বিষয় হচ্ছে, যদি তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে তারা আলাদা ব্লক হিসাবে তারা যদি দাবি জানাতেন, অনেকেই বলতে শুরু করেছিলেন তা নিয়ে আইনত একটা সমস্যা তৈরি হতে পারে। অনেকের বক্তব্য ছিল যে সংসদীয় ক্ষেত্রে বেশ কিছু বিষয় নিয়ে আপত্তি বিরোধীদের তরফ থেকে বা বলা ভালো তৃণমূল কংগ্রেসের অন্য পক্ষের তরফ থেকে তোলা হতে পারে। এবং তুমি জানো যে এই সমস্ত সাংসদদের একটা বড় অংশই তারা এনসিপিআই এর সঙ্গে মিশে যায় এবং তারা নিজেদেরকে এনসিপিআই সাংসদ হিসাবে তাদের যে বক্তব্যের কথা, তাদের পরিচয় অন্তত সাংসদ হিসাবে তারা তুলে ধরতে চেষ্টা করেন। তো এনসিপিআই এর যেহেতু তারা সাংসদ হয়ে গিয়েছেন, ফলে সেটা তাদের কাছে আরো জোরালো একটা বার্তা দেবার জায়গা হয়ে যায় এবং সে কারণেই তারা লোকসভা স্পিকারের কাছে যে আবেদন করেছিলেন সেখানে তারা উল্লেখ করেন যে তাদেরকে আলাদা বসার জায়গা দেওয়া হোক। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে লোকসভা স্পিকারের সঙ্গে দেখা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, এবং আজকে লোকসভার সচিবালয়ের তরফ থেকে তাদেরকে জানিয়েও দেওয়া হয়েছে যে তারা আলাদা বসার জায়গা পাচ্ছেন। এছাড়া লোকসভার অভ্যন্তরে তাদের জন্য যে আলাদা দলীয় কার্যালয় বা বলা হয় সংসদের মধ্যে কোনোটি রাজনৈতিক দলের যে অফিস, তারা সেটা পেতে চলেছেন। দ্বিতীয়ত হচ্ছে এই গোটা বিষয়টা হওয়ার পর সেটা কি হলো, সেটা হচ্ছে যে লোকসভাতে তৃণমূল কংগ্রেসের যে সংখ্যাধিক্যের জায়গাটা, যেটা 2024-এর লোকসভা নির্বাচনের ফলের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার ধরে সোচ্চার হওয়া হয়েছিল এবং তারা তৃতীয় বৃহত্তম সংখ্যা জোগাড় করেছে, এই বিষয় নিয়েও তাদের বক্তব্য ছিল, সেটাও কার্যত তাদের হাতছাড়া হয়ে গেল। ফলে সেদিক থেকে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, তার নেতৃত্বাধীন যে তৃণমূল কংগ্রেস ছিল, সেটা লোকসভাতে কার্যত তাদের যে গুরুত্ব, এতগুলো সাংসদ একসঙ্গে অন্য ব্লকে বসার জায়গা পাওয়াতে গুরুত্ব হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ওকে, সঙ্গে থাকো আবির। কুনাল ঘোষ তিনি কি বলছেন এই যে সংসদের তৃণমূলের বিদ্রোহীদের জন্য আলাদা ব্লক, সেই ব্লক করার আবেদন গ্রহণ করলেন স্পিকার? শুনবো কুনাল ঘোষের বক্তব্য। বিজেপি তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে তাদের লোকসভায় কিছু ভোট দরকার, কিছু বিল পাস করাতে হবে। তো সেখানে আমাদের কিছু সাংসদ, তারা যে ঠিক কোথায় দাঁড়িয়ে আমরা নিজেরাও জানি না, তারাও জানেন না। আচমকা যদি জিজ্ঞেস করেন আপনি এখন কোন পার্টিতে, বলতে পারবেন না। প্রথম দল থেকে নির্বাচিত হয়ে দ্বিতীয় দলের বাড়িতে বৈঠক করে তৃতীয় দলে গিয়ে যোগ দিয়েছে। এরা বিশ্বাসঘাতকতা শুধুমাত্র মমতা ব্যানার্জির সঙ্গে করছেন না, শুধুমাত্র তৃণমূলের সঙ্গে করছেন না, এরা বিশ্বাসঘাতকতা করছেন প্রত্যেকটি ভোটারের সঙ্গে যারা এদেরকে বিজেপি বিরোধী ভোট দিয়েছে, এবং ওরা যাচ্ছেন এখন বিজেপির সঙ্গে। সংসদে এবার যে আবেদন দাবি করা হয়েছিল, সেই আবেদন গ্রহণ স্পিকারের। সংসদে 20 সাংসদের আলাদা বসার আবেদন গ্রহণ স্পিকারের। তৃণমূলের বিদ্রোহীদের জন্য আলাদা ব্লক, আর সেই আলাদা ব্লকের অনুমতি দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। আগেই তারা আলাদা ব্লকের দাবি জানিয়েছিলেন। 20 সাংসদের আলাদা বসার আবেদন গ্রহণ করলেন স্পিকার ওম বিড়লা। এই আলাদা ব্লক নিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার কি প্রতিক্রিয়া শুনব। 4 মে নির্বাচনের ফলাফল বেরিয়েছিল। এবার 2024-এ নির্বাচনের সব কৃতিত্ব যদি ওনার হয়, তাহলে 26-এও দায় মেনে নিয়ে এতদিনে পদত্যাগ করা উচিত ছিল। পদত্যাগ করেননি। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উঠোনের অভয়ারণ্যের মধ্যে ঘোরাফেরা করছেন, বাইরে বেরোতে পারেন না। বেরোলে কি হয়েছে দেখা গেছে, ভয়েস স্যাম্পল দিতে গিয়ে বলছেন ডিম মারতে পারে লোকে, ডিম যাতে না মারে সেটা এনশিওর করতে হবে। ন্যূনতম লজ্জা থাকলে অবিলম্বে হচ্ছে পদত্যাগ করুন। শুধু জেনারেল সেক্রেটারির পদ থেকে নয়, যেটা আছে তার সঙ্গে লোকসভার দলনেতারও যে কজনের উনি দলনেতা, সেই কজনের লোকসভার দলনেতার পদ থেকেও পদত্যাগ করুন। তৃণমূলের ভাঙনে প্রথমবার সংসদে এনসিপিআই। আগামীকাল সর্বদল বৈঠক, আর সেই বৈঠকে এনসিপিআই কে ডাকলো সরকার। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার সহ 20 জন তৃণমূলের সাংসদের, যারা বিদ্রোহী সাংসদ, তারা এনসিপিআইতে যোগ দেন। আর সেই এনসিপিআই কে এবার সর্বদল বৈঠকে ডাক।
আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কার্যত স্বীকৃতি তাহলে লোকসভার স্পিকারের এই এনসিপিআই কে সর্বদল বৈঠকে ডাক? একেবারেই তাই। এবং যখন কোনো রাজনৈতিক দলকে সর্বদলীয় বৈঠকের ক্ষেত্রে ডেকে নেওয়া হয়, এ তো সংসদীয় বা পরিষদীয় নীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে লোকসভা স্পিকারের তরফ থেকেও যে মান্যতার কথা যেভাবে দিয়ে দেওয়া হচ্ছে, তাতে সর্বদলীয় বৈঠকে তাদের ডাক দেওয়াকে কেন্দ্র করে সেটা আরো স্পষ্ট হয়ে যাচ্ছে। তুমি জানো যে সাংসদদের আগেও, এমনকি আমরা উদাহরণ হিসেবে দেখেছিলাম আমাদের রাজ্যেও যারা বিধায়করা, তাদের তরফ থেকেও বলা হচ্ছিল যে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত হয় এক্ষেত্রে দাঁড়িয়ে, এবং তিনি যদি চান তাহলে ফ্লোর টেস্ট করে তারা কোন দিকে রয়েছেন তার প্রমাণ তারা দিয়ে দিতে পারবেন। একই সঙ্গে হচ্ছে তারা যে স্বীকৃতি পাচ্ছেন, তাদের যে এই ব্লককে আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আগামী দিনের লোকসভা চালানোর জন্য তাদের কে আলাদা স্বীকৃতি দিয়ে যে গুরুত্ব দিয়ে দেওয়া হচ্ছে, সেটাকেও মান্যতা দিয়ে দেওয়া হলো এই সর্বদলীয় বৈঠকে তাদের ডাক দেওয়াকে কেন্দ্র করে। প্রসঙ্গত কিছুদিন আগেই যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা বৈঠক করেন, তখন তাদের তরফ থেকে দাবির কথা উল্লেখ করা হয়েছিল এবং সেই দাবি কার্যত মেনে নেওয়া হলো এবং আজকেই তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামীকালের যে বৈঠক, সর্বদলীয় বৈঠক, সেই বৈঠকে তারা আলাদা শিবির হিসাবে বা আলাদা দল হিসাবে তারা সেখানে থাকবেন। ওকে, আবির, সঙ্গে থাকো। এরা প্রত্যেকে এই 20টা এমপি শেলফ লাইফ থাকে না, যখন একটা দুধ কেনেন, একটা বাচ্চার দুধ কিনলেন, সেরিল্যাক, তার মধ্যে লেখা থাকে এক্সপায়ার, 3 বছর 2 বছর। এই প্রত্যেকটা এমপির এক্সপায়ারি ডেট হচ্ছে 1st of April 2029। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ। প্রধানমন্ত্রীর বাড়িতে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আগে আমরা দেখেছি সুদীপ বন্দ্যোপাধ্যায় অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন, লোকসভার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সাক্ষাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, রাজনৈতিক দলবদলের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই সাক্ষাৎ, যেখানে সোমবার থেকে শুরু বাদল অধিবেশন, আগামীকাল সর্বদলীয় বৈঠক, সেই সমস্ত কিছুর আগে এই সাক্ষাৎ কতটা তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে? প্রথমত একাধিক এনসিপিআই সাংসদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তাদের অনেকেরই বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে যদি তারা টেকনিক্যালি দেখেন তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের নেতাই হচ্ছেন নরেন্দ্র মোদী এবং এনসিপিআই সাংসদরা যেহেতু এনডিএ শরিক হিসেবে তারা কাজ করবেন, ফলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন সিনিয়র লিডার যিনি দীর্ঘদিন ধরে সংসদীয় রাজনীতি সম্পর্কে অভিজ্ঞ এবং জানেন, তার সঙ্গে নরেন্দ্র মোদীর এই সাক্ষাৎকারটা গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এনসিপিআই এর তরফ থেকে সংসদের মধ্যে দলনেতা হিসেবে দায়িত্ব পালন সুদীপ বন্দ্যোপাধ্যায় করবেন। দ্বিতীয়ত তুমি জানো যে এই লোকসভার অধিবেশন বা বলা ভালো সংসদীয় অধিবেশন যেটা শুরু হতে চলেছে, সেই অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল আসবে। এই বিলের ক্ষেত্রে এনসিপিআই সাংসদদের কি ভূমিকা হবে সেই বিষয় নিয়েও প্রসঙ্গক্রমে আলোচনা হয়েছে। আর তৃতীয়ত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেহেতু পশ্চিমবঙ্গের সঙ্গে জাতীয় রাজনীতির মধ্যে যে সংযোগ সূত্র তৃণমূল কংগ্রেসের রয়ে দীর্ঘদিন ধরে, যাকে বলা লিয়াজো, সেটাকে বজায় রাখার কাজ সুদীপ বন্দ্যোপাধ্যায় করেছিলেন এবং এর আগেও দেখা গিয়েছিল তিনি যখন তৃণমূল কংগ্রেসের দলনেতা হিসাবে ছিলেন, বহু ক্ষেত্রে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করতেন বা দলের বিভিন্ন বার্তা দিতেন। ফলে এদিক থেকে দেখতে গেলেই যে এনসিপিআইতে তার যাওয়া, কিভাবে তারা কাজ করবেন সেই বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘ একটা বৈঠক হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ফলে সব মিলিয়ে সেটাও আজকের দিনে দাঁড়িয়ে, যেখানে আগামীকাল এনসিপিআই এর তরফ থেকে সর্বদলীয় বৈঠকে তারা যোগ দিতে চলেছেন, তার আগে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎকারটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ওকে, আগে উদ্ধব ঠাকরের সঙ্গত্যাগ 6 সাংসদের, এবার সেনাতে মিশে গেলেন 6 বিদ্রোহী সাংসদ। আগে সঙ্গত্যাগ, শিন্দে গোষ্ঠীর সঙ্গেই যোগ দেওয়ার অনুমতি স্পিকার ওম বিড়লার। সেনাতে মিশে গেলেন 6 বিদ্রোহী সাংসদ। আগেই উদ্ধবের সঙ্গত্যাগ 6 সাংসদের, শিন্দে গোষ্ঠীর সঙ্গে যোগ দেওয়ার অনুমতি স্পিকার ওম বিড়লার। 6 সাংসদ যোগ দেওয়ায় সেনার আর গোষ্ঠী থাকলো না। একনাথ সিন্ডেই হলেন শিবসেনার একমাত্র নেতা। শিবসেনার নাম, লোগো ব্যবহার করতে পারবেন না উদ্ধব ঠাকরে। মৈত্রেই রয়েছে আমার সঙ্গে সরাসরি নয়াদিল্লি থেকে। মৈত্রেই, কার্যত অস্তিত্বই থাকলো না উদ্ধব ঠাকরে।
দেখো, শিবসেনার উদ্ধব ঠাকরের গোষ্ঠীর যে অস্তিত্ব নিয়ে যে লড়াই চলছে সেখানে একটা বড়সড় ধাক্কা তো নিশ্চিতভাবেই। তার কারণ যে সাংসদ সংখ্যা ছিল এক ধাক্কায় সেই সাংসদ সংখ্যা 6 কমে গেল। তারা এই 6 জন সাংসদ তারা বিদ্রোহী ছিলেনই, তারা দূরত্ব বাড়িয়েছিলেন, তারা উদ্ধব ঠাকরের বৈঠকে তারা অনুপস্থিত ছিলেন প্রথমে, তারপরে গিয়ে তারা স্পিকারের সঙ্গে দেখা করেন এবং তারা শিন্ডে গোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন লিখিতভাবে স্পিকারের কাছে। এবং এই গোষ্ঠী এসে শিন্ডের যে গোষ্ঠী রয়েছে সেখানে এই 6 জন সাংসদ যোগ দেওয়ার ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে সংসদে লোকসভায় শিন্ডে গোষ্ঠীর সাংসদ সংখ্যা হয়ে দাঁড়ালো, অর্থাৎ লোকসভায় সাংসদ সংখ্যা হয়ে দাঁড়ালো 13, যেখানে উদ্ধব ঠাকরের গোষ্ঠীর যেখানে 9 সাংসদ ছিল সেই সংখ্যা কমে এলো 3-এ। ফলে বোঝাই যাচ্ছে যে যে লড়াইটা চলছিল দীর্ঘদিন ধরে, যে শিবসেনার আসল মালিকানা কার থাকবে এবং যে শিবসেনার আসল মালিকানা থাকার জন্য লড়াই এই মুহূর্তে সর্বোচ্চ আদালতে চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে যখন 2/3 বেশি সাংসদ তারা একেবারে গোষ্ঠী বদল করেন এবং শিন্ডে গোষ্ঠীতে যোগ দেওয়ার শিলমোহর যখন স্পিকার দিয়ে দেন, তখন কিন্তু আর শিবসেনার প্রতি বা শিবসেনার যে সিম্বল এবং লোগো বা দলের যে নাম, সেই নাম এবং প্রতীকের প্রতি অধিকার কতটা তারা এস্টাবলিশ করতে পারবেন উদ্ধব ঠাকরে টিম সর্বোচ্চ আদালতে, সেই প্রশ্ন কিন্তু এখন সব থেকে বেশি মাথাচাড়া দিচ্ছে। কারণ যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে কিন্তু স্পষ্টতই যে এবার শিবসেনা কার্যত হাতছাড়াই হয়ে গেল উদ্ধব ঠাকরে গোষ্ঠীর। ওকে, বাদল না বদল, সংসদীয় অধিবেশনের নাম কি হওয়া উচিত, নাকি বাদলেই বদল? সোমবার থেকে অধিবেশন শুরু, চোখ রাখবে গোটা দেশের রাজনৈতিক মহল। কারণ গত কয়েক মাসে আমূল বদলে গিয়েছে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আমূল বদলে গিয়েছে সংসদের অন্দরের সমীকরণ। मत विभाजन। এপ্রিলের 16 থেকে 18 তারিখে বসেছিল সংসদের বিশেষ অধিবেশন, কিন্তু সংবিধানের 131তম সংশোধনী পাশ করাতে পারেনি মোদী সরকার। লোকসভায় বিলের পক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে ব্যর্থ হয় তারা। সেই ঘটনার 3 মাস 3 দিন পর সংসদে বাদল অধিবেশন শুরু হতে চলেছে। সংসদের ভেতরের অঙ্কটা আমূল বদলে গিয়েছে। দিল্লির রাজনীতিতে কান পাতলেই শোনা যাচ্ছে একটাই গুঞ্জন, মিশন 360। কি এই মিশন 360? লোকসভার মোট আসন 543, তার মধ্যে বর্তমানে কার্যকরী আসন 540, এর 2/3 সংখ্যাগরিষ্ঠতা 360। এপ্রিলে 360 সাংসদের সমর্থন আদায় করতে পারেনি কেন্দ্রীয় সরকার। এবার পরিস্থিতি কেমন? 2024-এর লোকসভা নির্বাচন অনুযায়ী সংসদে এনডিএর মোট আসন 293, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিস্থিতিটা আলাদা। বিশেষ করে পশ্চিমবঙ্গে তৃণমূলের হারের পর পরিস্থিতি আরো বদলে গিয়েছে। এই অঙ্কের উপর আরো অঙ্ক রয়েছে। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তৃণমূলের 20 জন লোকসভার সাংসদ ত্রিপুরার আঞ্চলিক দল এনসিপিআইতে যোগ দিয়েছেন এবং এনসিপিআই এনডিএকে সমর্থনের কথা স্পিকারকে জানিয়ে দিয়েছে। তার সঙ্গে উদ্ধবপন্থী শিবসেনার 6 সাংসদ একনাথ শিন্ডের শিবিরে চলে গিয়ে এনডিএর শরিক হয়ে গিয়েছেন। ফলে এনডিএ বেড়ে দাঁড়িয়েছে 319। শরদ পাওয়ারপন্থী 8 এনসিপি সাংসদ অন্ধ্রের জগনমোহন রেড্ডির 4 সাংসদও উসখুস করছেন বলে শোনা যাচ্ছে। তাদের যোগ করলে আড়ে বহরে এনডিএ দাঁড়াচ্ছে 331, যা 2/3 সংখ্যাগরিষ্ঠতা থেকে 29টি আসন দূরে। এই দূরত্ব দূর করতে কি দূরে তাকাবে বিজেপি? বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতেও পালাবদল হয়ে গিয়েছে। স্টালিনের পরাজয়ে ক্ষমতায় এখন সুপারস্টার বিজয়। রাজ্যপাট গেলেও স্টালিনের হাতে রয়েছে লোকসভার 22টি আসন। তিনি কি দিল্লিতে শিবির বদল করবেন? স্টালিন কি হাঁটবেন ইস্যু ভিত্তিক সমর্থনের পথে? লোকসভার তুলনায় রাজ্যসভার অঙ্কটা বিজেপি সরকারের পক্ষে সহজ। রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে 164টি আসন প্রয়োজন।
রাজ্যসভার সমীকরণটা আরো সরল হয়ে গিয়েছে। আম আদমি পার্টির 7 রাজ্যসভার সাংসদ বিজেপিতে চলে গিয়েছেন। তার সঙ্গে তৃণমূলের 3 রাজ্যসভার সাংসদ ইস্তফা দিয়ে বিজেপির প্রার্থী হয়ে জিতে এসেছেন। ফলে রাজ্যসভায় এনডিএর শক্তি 152, তার সঙ্গে ওড়িশার বিজু জনতা দলের 5 সাংসদকে ধরলে অঙ্কটা দাঁড়ায় 157, যা 2/3 সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র 7 কম। তৃণমূলের রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিকও ইস্তফা দিয়েছেন, কিন্তু তিনি নিজের গন্তব্য এখনো স্পষ্ট করেননি। কোয়েল কি করবেন জানা গেলে রাজ্যসভার অঙ্কটা আরও একটু বদলাবে। নিউজ 18 বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আলটিমেটাম, দল ত্যাগীদের ফেরালে তৃণমূলের ইনিংস শেষ। দলনেত্রীকে হুঁশিয়ারি শ্রীরামপুরের সাংসদের, কি বললেন তিনি শুনুন। 2019 নির্বাচনটা তো হবে, আবার লোকসভা হবে, বিধানসভা হবে। এখন এই 2 লাখ লোক কোন জায়গাতে সিট পাবে না, কন্টেস্ট করতে পারবে। যে যেখানে গেছে যাক, এখন আমি আর কাউকে দোষ দিই না, যার যা মনে নিচ্ছে সেটাই করুন। যেখানে যেখানে যে ভালো থাকে সে সেখানেই ভালো থাকে। কিন্তু মমতা দিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাপটা আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবো। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন কল্যাণ, কি বলেছিলেন দলনেত্রী শুনুন। এখনো সময় আছে, বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজের ঘরে ফিরে একবার পরিবারকে প্রশ্ন করুন, একবার মানুষকে প্রশ্ন করুন, এবং যে কর্মীরা মার খেয়েছে মনে রাখবেন এরা আপনাদের জন্য একদিন রক্ত দিয়েছে। ফিরে তাকান এই বর্বরতার দিকে। বেঈমানদের কথায় বেঈমানি করবেন না, সরাসরি বিজেপি করুন, আর তা নাহলে সরাসরি তৃণমূল করুন। মাঝ রাস্তায় থাকবেন না, মাঝ গঙ্গায় গেলে এপারও যাবে ওপারও যাবে। আবেগে মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দাবি কুণাল ঘোষের। অত্যন্ত আবেগের কথা বলেছেন। যারা দল থেকে নির্বাচিত তারা কর্মীদের পাশে থাকার কথা, দলের তারা যদি এখন অন্যের হাতে পুতুল হয়ে নাচতে যায়, তো সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বাকি সব নেতৃত্ব, আমাদের কর্মীরা সকলেরই একটা সেন্টিমেন্ট। যারা কয়েকজন যাচ্ছেন বাঁচতে যাচ্ছেন, কয়েকজন গদ্দারি করছেন, আর কিছু লোকের প্রেসারে ফেলে নানা রকম কায়দা কানুন করে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কর্মীদের আবেগের কথাটাই বলেছেন। অফিস ভাঙার দিনই বেসুরোদের নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দক্ষিণ 24 পরগনা আমতলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অফিস, সেই অফিস ভাঙা হয়, আর সেদিনই বেসুরোদের নিশানা করলেন অভিষেক। কি বললেন? বাঁচতে ডিল করেছে নব তৃণমূল, তোপ ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের সমস্যা রয়েছে, তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। রাজনীতি থেকে অবসর নিচ্ছেন বাবুল সুপ্রিয়। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ বাবুল সুপ্রিয়। পুরোপুরি মিউজিকে ফিরে গেছি। 14 থেকে 21 অব্দি আমার গান গাইবার পারমিশন ছিল না, বিদেশ ভ্রমণের পারমিশন ছিল না, গানে সব বন্ধ হয়ে গেছিল। দিদি সেটা আমাকে 21 সাল থেকে পারমিশন দিয়েছিলেন। এখন সেটা খুব ভালোভাবে সব জায়গায় মেসেজ চলে গেছে, এখানে ওখান থেকে প্রচুর ইনভিটেশন হচ্ছে, শো হচ্ছে। খুব ভালোভাবে 6 বছর অ্যাজ আ গুড পার্লামেন্টারিয়ান আমি কাজ করতে চাই। লাস্ট 3-4 বছর ধরে যেরকম হচ্ছে আর কি, বিশেষ করে এই মুহূর্তে দাদা আমি পলিটিক্সে সত্যি খুব ভীতসন্ত। আমি তো এবারে লড়তে চাইনি, কোনোভাবেই লড়তে চাইনি, দিদিকেও জানিয়েছিলাম। হঠাৎই আমাকে উনি রাজ্যসভা দিলেন, হঠাৎ অ্যানাউন্স হলো 21 জুলাই তুমি দিদির সঙ্গে আমাকে দেখবে, যেখানে যেখানে পার্টি বলবে কিছু কিছু জায়গায় আমি যাব।
21-এর সময় যখন তার আগে যখন আলোচনা হয়েছিল আমি বারবার বলেছিলাম, শিবপ্রকাশ জি, কৈলাস জি, অমিত শাহকেও বলেছি যে একমাত্র লোক যে সংগঠনটা পুরো সামলাতে পারবে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী, ওর হাতে পুরো দায়িত্বটা দিয়ে দেওয়া হোক। পঞ্চায়েতের সময়, নির্বাচনের সময় মুকুলদাকে আমি বলেছিলাম যে ওনাকে পুরো দায়িত্বটা দেওয়া হোক। বিজেপি আমায় নেবে কেন? বিজেপিও আমার জন্য মালা হাতে দাঁড়িয়েনি, আমিও বিজেপির কারোকে মালা দেওয়ার জন্য মালা কিনিনি। যখনই নরেন্দ্র মোদী জি কলকাতায় আসতেন তখন উনি যে ভাষণ দিতেন বাংলায়, সেটা আমাকে লিখতে হতো। আমি, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, আমরা দুজনেই পলিটিক্সের বাইরের লোক, আমাদের পোষায়নি, আমাদের গন্ডগোল হয়েছে, আমরা ছেড়ে দিয়েছি বিজেপি। ঠিক আছে, সিম্পল ব্যাপার। অনেকে তো ভয় পাচ্ছে ডিম ছড়ানি। কোথায়? আমি তো চারদিকে ঘুরে বেড়াচ্ছি ভাই। কেন ছুটবে? আমার গাড়ির কাঁচ তো আমি কালো করিনি। লোকে হাসছে, কন্টিনিউসলি এয়ারপোর্টে ফ্লাই করছি, এখানে ওখানে যাচ্ছি, ট্রেনে করে দিল্লি থেকে একবার বম্বে গেলাম। আসানসোলের যারা আছে, আসানসোলে নাবার আগে সবাই তো এসে আমায় বলে যায় যে দাদা ফিরে আসুন আসানসোলে। যথেষ্ট ভালোবাসা পাই। যখন কোনো পার্টির সঙ্গে তোমার মনিমানা হচ্ছে না, যখন তুমি পার্টি ছাড়ছো, তোমার ডেফিনেটলি পার্টির যে পদটা, এমপি হোক, এমএলএ হোক, যে টিকিটে তুমি জিতেছো, সেটা তোমার ইমিডিয়েটলি ডিসকোয়ালিফিকেশন হয়ে যাওয়া উচিত। মানে এটা নিয়ে কোনো দ্বিমত থাকা উচিত না। আমি তো ছেড়েছিলাম, চেষ্টা করেছেন, ওখানে দুর্নীতি করেননি এবং এই ওই জায়গাগুলোতে ওনারা অত্যন্ত পপুলার, তাহলে আবার ভোটে দাঁড়ান না। বিজেপি তো সর্বভারতীয় পার্টি, তারা এখানে এত বিপুল ভোটে জয়ী হয়েছে, তাহলে তাদের টিকিটে দাঁড়িয়ে জিততে তাদের ক্ষতিটা কি আছে? একটা তালমিছিরি ব্র্যান্ডে, যখন হাওড়া দিয়ে আসতাম, একটা তালমিছিরি ব্র্যান্ডের না প্রচুর অ্যাড থাকতো। তাতে একটাতে লেখা থাকতো যে ছবি ও সই দেখে নেবেন, আর এটা লেখা থাকতো ছবি, সই, আর এটা কি ISI নাম্বার না কি দেখে নেবেন। এটা এখন এরকম ব্যাপার। আর সুপ্রিয়া সুলে আমার এত বন্ধু, তার বাবার বানানো পার্টি, সেটা হয়ে গেল নকল, উল্টোটা হয়ে গেল আসল। এদিকে উদ্ধব ঠাকরে, বালাসাহেব ঠাকরে বানানো পার্টি, বাবার পার্টি, দুজনেরই বাবার পার্টি, সেটা হয়ে গেল নকল, অন্যটা হয়ে গেল আসল। ঝালমুড়ি তখনও খেয়েছি, এখনো খাবো, কারণ আমি যদি তখন নির্বাচিত মুখ্যমন্ত্রীর চেয়ারকে যদি সম্মান না জানাই, তাহলে এমপি হিসেবে আমি যে কাজগুলো করতে চাইছি পশ্চিমবঙ্গে, সেই কাজগুলো আমি করতে পারবো না। সিমিলারলি এখন আমার যা যা কাজ করার, সেই জন্য আমি আমাদের শুভেন্দু অধিকারী, ওর সঙ্গেও যখন বসার আমি বসবো, বাংলার কথা বলবো, আমার নেত্রী যেভাবে যা যা কথা আমাকে বলতে বলবেন, সেগুলো আমি নিশ্চয়ই অ্যাজ এ পার্লামেন্টারিয়ান পালন করবো। 21শে জুলাই শহীদ স্মরণে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে মমতা তৃণমূলের সভা। আজ সভাস্থল পরিদর্শন করেন কুণাল ঘোষ, দোলা সেন, বৈশানদ চট্টোপাধ্যায়রা। ক্যাথেড্রাল রোডের পূর্ব দিকে লেনে হবে মঞ্চ। সভাস্থল পরিদর্শনের পরই নব তৃণমূলকে তোপ কুণাল ঘোষের। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাই শহীদ তর্পণ। আমরা কোর্টের নির্দেশে, কোর্ট যা যা কিছু বলেছিলেন আমরা কমপ্লাই করেছি। এখন হঠাৎ পুলিশ তারা আরম্ভ করেছেন, এখানে নয়, ডান দিক নয়, ঈশানকোণ নয়, নৈঋত্যকোণ নয়, সব করার পর মহামান্য হাইকোর্ট একটা রায় দিলেন। আমরা সেই অনুযায়ী করছি এবং আমরা যেটা মঞ্চ করতে যাব, আপনারা এসে বললেন এটা নয় ওটা। আমরা আশা করব পুলিশ এই অন্যায় যেটা করবেন না। আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা সমস্তভাবে কোঅপারেট করছি। সারা ভারতবর্ষে বিরোধী পক্ষ যদি কেউ থাকে, তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ফলে যারা শুধুমাত্র গোটা কয়েক লোক আর যারা উত্তম মঞ্চেই সভা করতে পারত, তাদেরকে ঠেলে ঠুলে যারা করতে পাঠাচ্ছে, তাদের জন্য রাস্তা আটকাচ্ছে না। আর যাদের জনসমুদ্র হওয়ার কথা, আমাদের আইন মানতে গিয়ে আমাদের কম করতে হচ্ছে, তাদের জন্য নানা রকম আইনি ফ্যাকড়া তুলে বেড়াচ্ছে। বিধানসভা নির্বাচনে পর্যদুস্ত হবার পর তৃণমূল কংগ্রেস শিবির দ্বিধা বিভক্ত। একদিকে যখন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস, অন্যদিকে রয়েছে হচ্ছে নব্য তৃণমূল। নব্য তৃণমূলের তরফ থেকে যখন মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে 21শে জুলাই সমাবেশ করা হবে, তখন ধর্মতলার বদলে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ক্যাথিড্রাল রোডে হাইকোর্টের তরফ থেকে অনুমতি মিলেছে 21শে জুলাই সমাবেশ করার জন্য। কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক নেতাকে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা এখানে আসেন ক্যাথিড্রাল রোডে। কোথায় মঞ্চ হবে তা নিয়ে তারা আলোচনা করেন। তাদের বক্তব্য যে তারা
বিড়লা প্ল্যানেটোরিয়ামের দিক থেকে এসএসকেএম এর দিকে যাওয়ার জন্য যে রাস্তা, তার ইস্টার্ন ফ্ল্যাঙ্ক, সেখানে মঞ্চ তৈরি করতে চান। মঞ্চের মুখ থাকবে বিড়লা প্ল্যানেটোরিয়াম বা ধর্মতলার দিকে, সেখানে যদিও পুলিশের তরফ থেকে তাদেরকে বলা হচ্ছে ইস্টার্ন ফ্ল্যাঙ্ক নয়, ওয়েস্টার্ন ফ্ল্যাঙ্কে তারা যেন মঞ্চ তৈরি করেন। কোথায় মঞ্চ হবে তা নিয়ে বেশ দীর্ঘ সময় ধরে পুলিশের সঙ্গে কার্যত তাদের একটা মতানৈক্য তৈরি হয় এবং দেখতেও পাওয়া যাচ্ছে যে পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারাও এখানে উপস্থিত। তাদের সাথে কুণাল ঘোষ, দোলা সেন, বৈশানাথ চট্টোপাধ্যায় তারা প্রত্যেকে রয়েছেন এবং সবাই মিলে একসাথে আলোচনা করেছেন। খুব শীঘ্রই তাদের তরফ থেকে রাস্তাতে মঞ্চ তৈরির যে কাজ তাও শুরু করে দেওয়া হবে। অন্যদিকে মেয়র রোডেও ব্যস্ততা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে, তাদের তরফ থেকেও মঞ্চ তৈরির যে কাজ তা শুরু করা হচ্ছে। তার আগে তারাও বারবার ধরে পরিদর্শন করছেন। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। গান্ধী মূর্তির সামনে 21শে জুলাই সভা করবে নব তৃণমূল। আজ সভাস্থল পরিদর্শন করেন চন্দ্রিমা আখরুজ্জামানরা। ছবি দেখাচ্ছি আপনাদের। গান্ধী মূর্তির সামনে 21শে জুলাই সভা করবে নব তৃণমূল। একই সঙ্গে যে ছবি দেখছেন আপনারা বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে, সেখানে কিন্তু মমতা তৃণমূল তারা কিন্তু আজকে সেখানে এলাকা পরিদর্শন করে। সভাস্থল পরিদর্শন কুণাল ঘোষদের। আমাদের তো মূল মঞ্চ গান্ধী মূর্তি পাদদেশের সামনে মূল মঞ্চ, যেহেতু আমাদের মূল শহীদ হচ্ছে গান্ধীজির চাইতে বড় শহীদ কেউ হতে পারে না। ওনার প্রতি মাল্যদান করার পরই আমরা সভা শুরু করব। মানুষ সভাস্থলে আসবে, কোন দিক থেকে আসবে না আসবে, যারা আসবে যাদের যেখানে সুবিধা হবে তারা সেখানেই যাবে। আমাদের পুলিশ, মিলিটারি, প্রশাসনের সব আধিকারিকের সঙ্গে লিগ্যাল পারমিশন নিয়েই আমরা সবকিছু করি। আমাদের শহীদদের প্রকৃত তর্পণ হবে, শহীদদের শ্রদ্ধা জানানো হবে, নাচ গান হবে না, সেটি একটাই মঞ্চ হবে, এখানেই শহীদদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব।